তোমাদেরকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি আমার শিখবো ট্যালি চ্যানেলে। আজ আমার দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আবার একটুখানি বলে নিই, যারা প্রথম ক্লাস দেখোনি তোমরা অতি অবশ্যই প্রথম ক্লাস দেখেই দ্বিতীয় ক্লাসে আসবে। এই পার্টিকুলার সিরিজটা ট্যালি ফর নন কমার্স, টোটালি তাদের জন্য যারা কিনা অ্যাকাউন্টিং জানো না, অ্যাকাউন্টিং শিখে ট্যালি শিখতে চাও, হাতোরা ট্যালি অপারেটর হতে চাও না, ট্যালি সত্যিকারের শিখতে চাও তাদের জন্যে। যাই হোক, প্রথম ক্লাসে আমি অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনীয়তাটা কি সেটা সবার আগে বলেছিলাম। আর আজকের ক্লাসে আমি বেশ কিছু অ্যাকাউন্টিং টার্মস নিয়ে আলোচনা করব, যেসব ওয়ার্ডগুলো আমরা অ্যাকাউন্টিংয়ে সবসময় ইউজ করি তার অর্থ কী, এইগুলো নিয়ে আমরা সবসময় মানে যতটা পারি এই পার্টিকুলার ক্লাসে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি যেমন এর আগে সবার আগে বলে দিয়েছি যে কি আমাকে পয়েন্ট অফ ভিউটাকে ক্লিয়ার করতে হবে, আমাকে অ্যাজুম করতে হবে যে কি এবিসি লিমিটেড যদি আমার কোম্পানির নাম হয়, এবিসি লিমিটেড একটি জীবিত ব্যক্তি। ঠিক আছে, এই ধারণাটা সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। অতএব এবিসি লিমিটেডের অ্যাকাউন্ট যদি আমি মেনটেন করছি তাহলে আমি এবিসি লিমিটেড পয়েন্ট অফ ভিউ দিয়েই সব কিছু চিন্তা করব। এবিসি লিমিটেডের মালিকের কথাও চিন্তা করব না, মালিক যদি আমি হই আমার কথাও চিন্তা করব না। এবিসি লিমিটেডের টাকা আসছে না যাচ্ছে, এবিসি লিমিটেডের সঙ্গে কি হচ্ছে, এগুলোই আমার কাছে মুখ্য জিনিস। তো আমরা এই ওয়ার্ডটা সবাই অলরেডি বারবার শুনে এসেছি। ঠিক আছে, বিজনেস ক্যাপিটাল। বিজনেস ক্যাপিটাল কথাটার অর্থ কি? বিজনেস ক্যাপিটাল কথাটার অর্থ হচ্ছে কি বিজনেসে যে টাকা ডাইরেক্ট ইনভেস্ট করে, যাকে আমরা জেনারেলি মালিক বলে থাকি, তার টাকার অঙ্ক বা তার বিজনেসে যদি টাকার অঙ্ক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে থাকে, ধরে নাও ফার্নিচার দিয়ে থাকে, যা কিছু দিয়ে থাকে, এগুলো সবই বিজনেস, মানে এবিসি লিমিটেড। ঠিক আছে, যেমন ধরে নাও আমি রজত সাহা বলে কেউ বিজনেসটা শুরু করেছে, রজত সাহা বলে কেউ এবিসি লিমিটেডটা শুরু করেছে। ঠিক আছে, এখানে রজত সাহা আলাদা, এবিসি লিমিটেড আলাদা। তাহলে এবিসি লিমিটেড ক্যাপিটাল মানে রজত সাহা ধরে নাও বিজনেসটা শুরু করেছে কত টাকা দিয়ে, না রজত সাহা 5 লাখ টাকা দিয়েছে, কাকে? বিজনেসকে। ঠিক আছে, রজত সাহার সঙ্গে কি হয়েছে ওটা আমার কাছে এখন গৌণ, আমি এটা নিয়ে চিন্তাই করব না, এটা আমার রজত সাহাকে আমি জানি না। ঠিক আছে, তো আমি এবিসি লিমিটেডের হয়ে কাজ করছি, তাহলে এবিসি লিমিটেডের আমি ক্যাপিটালে 5 লাখ টাকা লিখে রাখবো। ঠিক আছে, ক্যাপিটালটাকেও কিন্তু আমরা একটা লায়াবিলিটিস বলি। লায়াবিলিটিস কথাটার অর্থ হচ্ছে কি বিজনেস লায়াবেল টু পে, মানে বিজনেসকে যা যা টাকা কাউকে দিতে হবে। ঠিক আছে, বিজনেসকে যা যা টাকা কাউকে দিতে হবে সেটা হচ্ছে কি বিজনেসের লায়াবিলিটিস। এই জন্যে ক্যাপিটালে বিজনেস লিখে রাখলো 5 লাখ টাকা, আর এই 5 লাখ টাকা বিজনেসে এসছে মানে আবার ও অ্যাসেট সাইডে লিখে রাখবে হচ্ছে কি 5 lakhs। ঠিক আছে, কারণ তার কাছে তো এবিসি লিমিটেডের কাছে তো এই ক্যাশ 5 lakhs চলে এসছে, তাই নয় কি? হ্যাঁ, আর সে তার মানে দুই দিকে লিখে রাখলো যে কি তার ক্যাপিটালে লিখে রাখলো যে কি টাকাটা ফেরত দিতে হবে বলে 5 লাখ, আর তার ক্যাশেও লিখে রাখলো যে কি তার কাছে রয়েছে 5 lakhs। ঠিক আছে, এবার কোনো কারণে দেখা গেল এই বিজনেসটা শুরু করতে গেলে প্রথমে 5 লাখ টাকা দিয়ে শুরু করা যাবে না, আরও ধরে নাও 3 লাখ টাকা যেখান থেকে হোক জোগাড় করতে হবে। এবার 3 লাখ টাকা জোগাড় করতে গিয়ে সবার আগে মাসি পিসি দাদা দিদিদের আমি ফোন করলাম যে কি আমি একটা বিজনেস শুরু করছি, আমার কিছু ফান্ডের প্রবলেম হয়েছে। তো ম্যাক্সিমাম মাসি পিসি দাদা দিদিরা হাত উঠিয়ে দিল। তো তার মধ্যে থেকে আমার কোনো এক আত্মীয় আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তোর আরও 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা তোকে দিতে পারছি না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে 1 লাখ টাকা ধরে নাও কোনো আউটসাইডার, সে তো আর বিজনেসের কোনো পার্ট নয়, সে তাহলে তাকে আমি বলবো হচ্ছে কি সোজা আউটসাইডার, সে দিল হচ্ছে কি বিজনেসকে 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে বিজনেস কিন্তু এই যে 1 লাখ টাকা এটাও লাইবিলিটির সাইডে লিখে রাখবে, আবার বিজনেসে এটা 1 লাখ টাকা এসে এখানে যোগ হয়ে যাবে। তো এখান থেকেই আমরা প্রথম যে চ্যাপ্টার করব সেটা কিন্তু একটা ছোট্ট করে এখানে একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা আমি দাগ দিয়ে দিলাম, হঠাৎ করে এই দাগটা দিলাম কেন? বিজনেসের এই দিকের সাইডটা, একটা জিনিস তো বুঝতে পারছো, এই দিকটাতে আমি যা কিছু লিখছি এগুলো বিজনেস কেন লিখে রাখছে এই দিকটা, না বিজনেসকে এই জিনিসগুলো কাউকে ফেরত দিতে হবে। 5 লাখ টাকা
কাকে, আমরা যাকে মালিক বলে থাকি তাকে ফেরত দিতে হবে, তাই ক্যাপিটালের নিচে লিখেছে। অতএব ক্যাপিটাল জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। আর লাইবিলিটির সাইডে আরও 1,00,000 টাকা লিখে রেখেছে, কিসের কারণে না সে তার আত্মীয়র কাছ থেকে, বিজনেসের তার আত্মীয়র কাছ থেকে না, এটা তুমি জোগাড় করেছো, বিজনেসের কাছে আত্মীয়র কাছ থেকে জোগাড় করেছো না কোথা থেকে জোগাড় করেছো ওটা বিজনেসের কাছে একদম সেকেন্ডারি। বিজনেস আরও 1,00,000 টাকা কারো কাছ থেকে পেয়েছে, তার নামে 1,00,000 টাকা এখানে লিখে রেখেছে। অর্থাৎ বিজনেসে আপাতত ক লাখ টাকা জোগাড় হলো না, 6,00,000 টাকা জোগাড় হলো। তাহলে আর 2,00,000 টাকার জন্য আমরা ব্যাংকে অ্যাপ্রোচ করলাম, ব্যাংক রাজি হয়ে গেল, ঠিক আছে। ব্যাংক আমাকে দিল হচ্ছে কি আরও 2,00,000 টাকা, ঠিক আছে। এটাও কিন্তু আবার বিজনেস এর কাছে 2,00,000 টাকা যখনই চলে আসলো তখনই সঙ্গে সঙ্গে, বিজনেস খুব সৎ ব্যক্তি হয়, ঠিক আছে, আমাদের মতন 2 নম্বরই লোকজন হয় না। বিজনেস কে চোখে দেখা যায় না বা জীবিতও নয়, খুব সৎ লোক হয়, যার কাছ থেকে যা কিছু নেয় টায় সে তার লাইবিলিটির সাইডে লিখে রাখে। তাহলে এই 1,00,000 টাকা পেলো হচ্ছে কি রিলেটিভের কাছ থেকে, ঠিক আছে, তার নামও হয়তো লিখে রাখলো, ঠিক আছে, হয়তো এখানে লিখে রাখলো যে কি লোন ফ্রম সোনালি, হয়তো সোনালি বলে কেউ তোমাকে এই টাকাটা দিয়েছে, ঠিক আছে, তার নামে 1,00,000 টাকা লিখে রাখলো, আর এটা লোন ফ্রম SBI করে লিখে রাখা হলো কত না 2,00,000 টাকা। তো এইভাবে টোটাল তোমার বিজনেসের তোমার যে টার্গেট ছিল সেই টাকাটা অবধি তুমি পৌঁছে গেলে, টোটাল 8,00,000 টাকা পেয়ে গেলে। তো এখানে বন্ধু, এখানে যদি আমরা দেখি এই 8,00,000 টাকা, এখান থেকে কিন্তু আমাদের শেখা শুরু, মানে এখান থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে আমরা যে প্রথম চ্যাপ্টারটা শিখবো সেটা কিন্তু আমি একদম নেক্সট ক্লাসের প্রথমেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে বিজনেস দেখো, তার অ্যাসেট সাইডে লিখে রাখ কত টাকা পড়ে রইলো 8,00,000 টাকা, আর তার লাইবিলিটি সাইডে কত পড়ে থাকলো, 1 নম্বরে 5,00,000 টাকা, 2 নম্বরে 1,00,000 টাকা, আর 3 নম্বরে 2,00,000 টাকা। আর আমি এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকমভাবে বললাম এই কারণে যে কি এটা হচ্ছে কি বিজনেসম্যান দিয়েছে, এটা হচ্ছে কি রিলেটিভস দিয়েছে, আর এটা হচ্ছে কি ব্যাংক থেকে নিয়েছি। তো বিজনেসে সবসময় ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস, এই যে ওয়ার্ডটা, মানে যেটা এক্ষুনি আমি প্রমাণ করলাম যে কি এই দিকের অংশ আর এই দিকের অংশ, বিজনেস যতদিন চলবে ততদিন এই দুটো সব সময় সমান হবে, সব সময় এই দুটোর অর্থ, মানে অর্থ বলতে গেলে অ্যাকাউন্টিং ভ্যালু সমান হবে। কখনোই এরকম হবে না যে কি অ্যাসেট বিজনেসের কাছে রয়েছে হচ্ছে গিয়ে 10,00,000 টাকা আর লাইবিলিটিস রয়েছে হচ্ছে গিয়ে 2,00,000 টাকা। এই দুটো সব সময় মিলে যাবে, সব সময় এই দুটো মিলতে হবেই, যা হোক করে সে মিলবে, ঠিক আছে। ওকে, আগে এগাই। তাহলে আমরা আপাতত অ্যাসেট সম্বন্ধে আলোচনা করছিলাম, যেমন আমি বলেছিলাম কিছু টার্মস নিয়ে আলোচনা করব, সেই টার্মস নিয়ে আলোচনা করতে গিয়ে একটু ডিপেই চলে গেছিলাম। ডিপে গেলেও আমরা অনেক জিনিস ওখানে বুঝেছি। তো আমরা এখন অ্যাসেটস জেনারেলি কী টাইপের হয় একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে, অ্যাসেটস হতে পারে যে কোনো থিংস, ঠিক আছে, মানে ধরে নাও একটা ফার্নিচারও একটা অ্যাসেটস হতে পারে, ঠিক আছে। আর গিয়ে আর একটা কী জিনিস অ্যাসেটস হতে পারে, থিংস তো অ্যাসেটস হলোই, এর উদাহরণ দেওয়া শুরু করলে তার কোনো শেষ হবে না। ডেটর্স কটাতার অর্থ হচ্ছে কি বিজনেস থেকে কেউ ধরে নাও কোনো জিনিস নিয়ে গেছে, মানে আমাদের সেল করেছি, এবিসি লিমিটেড সেল করেছে, এবিসি লিমিটেড সেল করেছে কিন্তু সে টাকা দেয়নি। সব কাস্টমারকে কিন্তু আমরা ডেটর্স বলবো না, সেই সকল কাস্টমারকে যারা আমাদেরকে টাকা দিচ্ছে না তাদের নাম যখনই লিখে রাখছি তাদেরকে আমরা ডেটর্স বলছি। আর আরেকটা হচ্ছে কি প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্সও আমাদের একটা অ্যাসেটস, ঠিক আছে। প্রিপেড এক্সপেন্স কথাটার অর্থ হচ্ছে কি ধরে নাও তোমার বিজনেসে তুমি একটা লোক রেখেছো যে কিনা রোজ তোমার বিজনেসে কি করে না, সাপোজ ধরে নাও তোমার কোনো কর্মচারী দিয়েই আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি কর্মচারীকে ধরে নাও 10,000 টাকা মাইনেতে রেখেছো, তাহলে কি প্রত্যেক মাসের শেষে তাকে 10,000 টাকা করে দেবে। কিন্তু সেই কর্মচারী তোমার দীর্ঘদিন ধরে তোমার বিজনেসের সঙ্গে যুক্ত, তার কোনো বিপদ এসছে, সে তোমাকে বললো যে কি আমাকে 30,000 টাকা দিন, ঠিক আছে। তাহলে তুমি রাজিও হয়ে গেলে, 30,000 টাকা তুমি তাকে দিলে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তোমার ক্যাশ থেকে 30,000 টাকা মাইনাস হবে, ক্যাশ থেকে 30,000 টাকা মাইনাস হয়ে যাবে, 30,000 তোমার ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে,
ঠিক আছে, কিন্তু এই মাসে তাকে যদি সে যদি রিকোয়েস্ট না করতো তাহলে তুমি তাকে নিশ্চয়ই 30,000 টাকা দিতে না, সে রিকোয়েস্ট করেছে তাই তাকে তুমি 30,000 দিতে গিয়ে তোমার ক্যাশের থেকে 30,000 টাকা কমে গেল। এবার এই 30,000 টাকা তো তুমি দিতে না এই মাসে, কোনো মতেই দিতে না, কোনো কারণেই দিতে না, স্পেশাল কারণে তাকে দিলে। যদি না দিতে তাহলে এই 30,000 টাকা তোমার ক্যাশে, এটাকে তোমাকে অ্যাসেটস বলা হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু তুমি 30,000 টাকা দিয়ে দিলে, তখন তোমার কাছে ক্যাশ থাকছে না, তখন তুমি এটাকে প্রিপেড কথাটা তো মোবাইলেরা সবাই জানো, প্রিপেড বলে এখানে লিখে রাখবে, প্রিপেড স্যালারি বলে এখানে লিখে রাখবে। মানে তুমি আগে থেকে 30,000 টাকা কাউকে দিয়ে রেখেছো, তোমার খাতায় এটা লিখে রাখলে। অতএব তোমার অ্যাসেটের ফরমেশনটা জাস্ট চেঞ্জ হলো, যেটা ক্যাশের আকারে ছিল সেটা তোমাকে এখানে প্রিপেডের আকারে তুমি লিখে রাখলে। তোমার অ্যাসেট কিন্তু কিছুই কমলো না, ঠিক আছে। কারণ তুমি এই যে 30,000 টাকাটা, তার সঙ্গে যে চুক্তি হয়ে থাকুক না কেন, হয়তো প্রত্যেক মাসে তুমি 5,000 টাকা করে কাটবে, তখন তুমি গিয়ে ওর স্যালারি কিন্তু 10,000 টাকাই দেখাবে। যখন তুমি 5,000 টাকা করে কাটবে, তখন ওর স্যালারি তুমি 10,000 করেই দেখাবে। কিন্তু তখন তুমি কি করবে না, এখান থেকে 5,000 টাকা মাইনাস করবে কোথা থেকে, তার হাতে তার ঘর সংসার চালানোর জন্য 5,000 টাকা দিলে তখন তোমার ক্যাশ থেকে 5,000 টাকা করে মাইনাস হবে, তখন তোমার ক্যাশ ব্যালেন্স যাই থাকুক না কেন, হ্যাঁ, আর গিয়ে এখান থেকেও 5,000 টাকা করে মাইনাস করবে, ঠিক আছে। তো তখন তোমার এই যে প্রিপেড এক্সপেন্সটা তখন তোমার আস্তে আস্তে কমতে থাকবে। এটা 5,000 দিয়ে দিলে এটা হয়ে যাবে 25,000 টাকা, এই ঘটনাগুলো তখন ঘটতে থাকবে। অতএব এই যে প্রিপেড এক্সপেন্সটা, এটা তখন তোমার কাছে কি জিনিস হিসাবে দেখা দিচ্ছে, ক্যাশেরও তখন যে পাওয়ার, ঠিক আছে। তোমার ওয়ার্কার কিন্তু তোমাকে একবারও তখন বলতে পারবে না বা কাজ ছেড়ে চলে যাবে না, তাকে তুমি বলে দেবে যে কি বাবা তোমাকে আমি আগে প্রিপেড করে ফেলেছি 30,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা কাটলাম আর তোমার হাতে ক্যাশ থেকে কাটলাম। অতএব অ্যাসেটের এই যে দুটো ওয়ার্ড, একটা ক্যাশ একটা প্রিপেড, তখন তোমার জন্যে, তোমার বিজনেসের জন্য একই রকম পাওয়ারফুল। এই 10,000 টাকাটা বুঝিয়ে দেওয়ার জন্য তখন তোমার জন্য একই রকম পাওয়ারফুল। তো অ্যাসেট জেনারেলি এই টাইপের জিনিসগুলো হয়। কটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি এখানে। বিজনেসের যে ক্যাশ সেটা বিজনেসের অ্যাসেট, বিজনেসের ব্যাংক ব্যালেন্স এটা অ্যাসেট, কোনো মেশিনারি থাকলে অ্যাসেট, বিল্ডিং থাকলে অ্যাসেট, এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স অ্যাসেটস, ডেপ্টার্স মানে যে টাকাটা আমরা পাবো সেগুলো হচ্ছে গিয়ে কি অ্যাসেটস। নেক্সট হচ্ছে গিয়ে কি লাইবিলিটি। লাইবিলিটিস কথাটার অর্থ হচ্ছে কি বিজনেসকে যে যে টাকা কোনো কারণে কাউকে দিতে হবে, আমি একটু আগে বলেও ফেলেছি, অতএব আর এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করলাম না। আমি লোন নিয়েছি ব্যাংকের থেকে, আমি পারচেস করেছি অন ক্রেডিটে, সেটাকে অবশ্যই এখানে এই জিনিসটাকে একটুখানি মাথার মধ্যে রাখো, তাকে আমরা বলবো হচ্ছে কি ক্রেডিটার, ঠিক আছে। মানে আমি কোনো জিনিস কিনলাম, ঠিক আছে, একটু আগে আমরা ডেপ্টর্স জিনিসটা কি দেখলাম, যে কি আমাদের কাছ থেকে কেউ জিনিস নিয়ে গেছে টাকা দেয়নি, অতএব অ্যাসেট সাইডে ওটাকে আমি লিখে রেখেছিলাম ডেপ্টর্স বলে, ঠিক আছে। কারণ তার কাছ থেকে আমি টাকা পাবো, মানে তার থেকে আমি টাকা পাবো, ঠিক আছে। আর ঠিক সেরকমভাবে আমি পারচেস করেছি কিন্তু আমি আবার টাকা দিলাম না কাউকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা লাইবিলিটির সাইডে আমি লিখে রাখবো, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ক্রেডিটার, ঠিক আছে। ক্রেডিটার্স তাহলে তখনই আমি কখনো পারচেস করছি কিন্তু আমি টাকা দিচ্ছি না, তো তার নামও তো আমাকে লিখে রাখতে হবে। তো অতএব লাইবিলিটির সাইডে যা যা কিছু লিখে রাখতে হয়, মানে সেগুলোই লিখে রাখবো যেগুলো হচ্ছে কি বিজনেসকে পে করতে হবে, ঠিক আছে। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ঠিক আছে, একটু আগে উদাহরণ আমি কি দিয়েছিলাম, যে কি আমার ওয়ার্কার সে আমার কাছে রিকোয়েস্ট করেছে যে কি 30,000 টাকা আমাকে দিয়ে দাও, ওটা আমার কাছে কি হলো না, ওটা আমার কাছে হলো হচ্ছে কি প্রিপেড, এটা আমার কাছে হলো প্রিপেডটাকে আমরা কোথায় লিখে রাখলাম না অ্যাসেট সাইডে লিখে রাখলাম। কিন্তু যেই মুহূর্তে এরকম কোনো মাস আসলো যে কি আমার খুব ফান্ডের প্রবলেম, আমার বলতে গেলে আমার বিজনেসের খুব ফান্ডের প্রবলেম, আমি আমার ওয়ার্কারকে বললাম এই মাসের টাকা তোমাকে আমি 5,000 টাকাই দিতে পারলাম আর 5,000 টাকা আগের মাসে গিয়ে দেব, সেই ক্ষেত্রে তাহলে আমি আমার বিজনেস কারো কাছে ঋণী হয়ে গেল। বিজনেস যখনই ঋণী হয়ে যাবে কারো কাছে, সেটাকে সে লাইবিলিটির সাইডে লিখে রাখবে, ঠিক আছে।
তাহলে আমি এখানে 10,000 টাকা দেওয়ার জায়গায় 5,000 টাকা তাকে আমি দিলাম, আমার এখানের ক্যাশের থেকে 5,000 টাকা, অ্যাসেট সাইডের ক্যাশের থেকে 5,000 টাকা আমার মাইনাস হলো, আর লাইবিলিটির সাইডে তার নামে আমি 5,000 টাকা লিখে রাখলাম, যাতে এটা দেখে আমি বুঝতে পারি যে কি অন্যান্য যা কিছু টাকা দিতে হবে, ক্যাপিটাল যেমন যদি কিছু থাকে সেটা মানে আমার মালিককে দিতে হবে, ব্যাংক লোন যদি থাকে কিছু সেটা সেরকম ব্যাপার যে কি দিতে হবে, সেই দিতে হবে লিস্টে আরেকটা জিনিস অ্যাড হলো, সেটাকে বলা হচ্ছে কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কথাটার অর্থ হচ্ছে কি যে এক্সপেন্স আমার এই মাসে হয়ে গেছে কিন্তু আমি দিতে পারিনি, আউটস্ট্যান্ডিং কথাটার অর্থ হচ্ছে কি বাকি থাকা, তাহলে এখানে এই 5,000 টাকাটা বাকি থেকেছে। অতএব লাইবিলিটির সাইড মানেই হচ্ছে কি বিজনেসকে যার যার কাছে ঋণী তারগুলো আলাদা আলাদাভাবে লিখে রাখা, সেগুলোই সব লাইবিলিটিসে, তার নাম লোন হোক, তার নাম আমি কারো কাছ থেকে ক্রেডিটে পারচেস করেছি ক্রেডিটার হোক, তার নাম আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হোক, এগুলো সবই হচ্ছে কি আমরা লাইবিলিটির সাইডে লিখে রাখবো। ঠিক আছে, এরপরে এই জিনিসটা আমি বলে ফেলেছি, এটা আর আলাদাভাবে আলোচনা করব না। এখানে যেটা নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে কি এই ওয়ার্ডটা নিয়ে, ক্যাপিটাল কাকে বলে বলার আর অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে কি বিজনেস ওনার যে কিছু জিনিস ফার্নিচার দিচ্ছে, গাড়ি ফাড়ি দিচ্ছে বিজনেস করার জন্যে, সেগুলো ক্যাপিটালে অ্যাড হয়ে থাকবে। আর ওনার্স যদি কোনো ক্যাশ দিয়ে থাকে, ব্যাংক ব্যালেন্স দিয়ে থাকে, সেগুলো সব ক্যাপিটালে লেখা থাকবে। ঠিক আছে, ড্রয়িংটা হচ্ছে কি তার ঠিক উল্টো জিনিস, একদম এর অপোজিট। যদি ক্যাপিটাল বলি, ড্রয়িং হচ্ছে কি তার ঠিক উল্টো জিনিস। ড্রয়িং কথাটার অর্থ হচ্ছে কি বিজনেস, যদি বিজনেসম্যান, এখানে ওনারের কথা বলতে হবে, ওনার যদি কোনো কারণে, তার হয়তো কোনো কারণে ফান্ডের দরকার পড়েছে, বিজনেস থেকে টাকা উঠিয়ে নিয়ে চলে গেল, বিজনেসে তখন যখন সে টাকা দিয়েছিল, ধরে নিলাম একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি যে কি বিজনেসে সে টাকা দিয়েছিল 50,000 টাকা, তো সঙ্গে সঙ্গে আমি কি করেছি না লাইবিলিটির সাইডে ক্যাপিটাল বলে তার নামের সামনে আমি 50,000 টাকা লিখে রেখেছি, আর অ্যাসেট সাইডে ক্যাশ বলে তার নামের সামনে 50,000 টাকা আমি লিখেছি। এটা বিজনেসের অ্যাকাউন্ট, সবসময় এই জিনিসটাই হচ্ছে কি বড় মানে লক্ষ্য রাখার জিনিস, যে কি আমি এইগুলো লিখছি কার পয়েন্ট অফ ভিউতে, এবিসি লিমিটেডের পয়েন্ট অফ ভিউ দিয়ে। তো আমি এই জিনিসটা করেছিলাম যে কি ক্যাপিটাল এইটা ওনারকে 50,000 ফেরত দিতে হবে, আর এখানে ক্যাশ বিজনেসের কাছে 50,000 এসছে। কোন ক্ষেত্রে না, যখন ওনার 50,000 টাকা বিজনেসে ইনভেস্ট করেছে, এবার ওনার হয়তো তার পরের দিনই কোনো কারণে 5,000 টাকা বিজনেস থেকে উঠিয়ে নিয়ে চলে গিয়ে সে তার নিজের মতন করে ইউজ করলো, নিজের খরচা করলো, বিজনেসের কোনো খরচা না, বিজনেস রিলেটেড দূর অবধি কোনো খরচা না, সে নিয়ে হয়তো 5,000 টাকা নিয়ে ঘুরতে গেল, বা তার গাড়ি সারালো, বাড়ি সারালো, বা অন্য কোনো কিছু করলো, সেটা তো আমার চিন্তা করার কথা নয়। আমি যদি তার অ্যাকাউন্টিং মেনটেন করতাম তখন চিন্তা করতাম, তখন আবার বিজনেসের কথা চিন্তা করতাম না। অতএব সে যখন টাকা উঠিয়ে নিয়ে চলে গেল, ন্যাচারালি আমার টাকা থেকে তো 5,000 টাকা মাইনাস হয়ে যাবে, তাহলে আমার কাছে পড়ে রইলো 45,000 টাকা। এবার তোমরা একটা কথা বলো, আমার কাছে যদি 45,000 টাকা পড়ে থাকে, আমি কি তাকে 50,000 টাকা ফেরত দেবো? নিশ্চয়ই তাকে আমি 50,000 টাকা ফেরত দেবো না, তখন আমি ক্যাপিটাল থেকেও 5,000 টাকা মাইনাস করে ফেলবো, তাই তো? তার কারণ হচ্ছে কি এবার গিয়ে জিনিসটা ঠিক দাঁড়ালো যে কি আমি এবার গিয়ে আমি এই যে দেখছি যে কি মালিককে আমাকে 45,000 টাকা ফেরত দিতে হবে, নিশ্চয়ই আমি তার নামে আর 50,000 টাকা এখানে লিখে রাখবো না। এই যে 5,000 টাকা সে উঠিয়ে নিয়ে চলে গেল, ওনার যখনই বিজনেস থেকে কোনো কিছু জিনিস উঠিয়ে নিয়ে যাবে, ক্যাশ হোক, কোনো অ্যাসেটস হোক, কোনো কিছু উঠিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, সেটাকেই আমরা বলছি হচ্ছে গিয়ে ড্রয়িং। তার মানে ড্রয়িং কথাটার অর্থ হচ্ছে কি যদি আমরা কথাটা এরকম লিখতে পারতাম যে কি টাকা আসছে সেটাকে প্লাস ক্যাপিটাল, ঠিক আছে, মানে আমি ক্যাপিটালের পয়েন্ট অফ ভিউ দিয়ে বোঝাচ্ছি, আর ওনার টাকা নিয়ে যাচ্ছে মাইনাস ক্যাপিটাল বলে যদি কোনো জিনিস লিখতে পারতাম, তাহলে মাইনাস ক্যাপিটাল বলে কোনো জিনিস আমরা কখনো লিখি না, ঠিক আছে, বা ডিডাক্ট ক্যাপিটাল বলে কোনো জিনিস আমরা লিখি না, ঠিক আছে। তার জায়গায় যে ওয়ার্ডটা আমরা ইস্তেমাল করি, যে ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি ড্রয়িং, ঠিক আছে। তাহলে ক্যাপিটালের জাস্ট উল্টো জিনিস হচ্ছে কি ড্রয়িং। এরপরে আসছে হচ্ছে কি এই দুটো ওয়ার্ড, এক্সপেন্স আর ইনকাম, এই দুটো ওয়ার্ড আমরা বারবার, এর উপরে দাঁড়িয়েই তো বিজনেসের মেন উদ্দেশ্যটা কি, বিজনেসের মেন উদ্দেশ্য হচ্ছে কি প্রফিট গেন করা, ঠিক আছে। অতএব এক্সপেন্সের থেকে ইনকাম বেশি হলেই সবার শেষে প্রফিট
গেন হয়। এক্সপেন্স আর ইনকাম এই দুটো জিনিস যদি আমরা দেখতে যাই, তাহলে একটা জিনিস দেখা যাবে যে কি এক্সপেন্স আর ইনকাম এই দুটো জিনিস সার্ভিস ওরিয়েন্টেড হয়। সব সময় দেখবে ম্যাক্সিমাম টাইমে এগুলো সার্ভিস ওরিয়েন্টেড হয়, ঠিক আছে। মানে যে কোনো জিনিস, যেমন ধরে নাও আমার হয়তো ধরে নাও একটা গোডাউন রয়েছে, আমি ওটাকে রেন্টে দিয়েছি, টাকা পেলাম, ওটা আমার বিজনেসের ইনকাম হলো, ঠিক আছে। ঠিক সেরকমভাবে আমি কোনো গোডাউন রেন্টে নিয়েছি, মানে কারো কাছ থেকে সার্ভিস নিচ্ছি, সেটা আমার এক্সপেন্স হলো। ইনকাম এক্সপেন্সের উদাহরণ কি দেবো, মানে এই পুরো বিজনেসই তো ইনকাম এক্সপেন্সের উপরে প্রায় প্রায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমরা এখানে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে কি সার্ভিস ওরিয়েন্টেড জিনিসগুলো জেনারেলি ইনকাম আর এক্সপেন্সের মধ্যে আসে। স্যালারি দিলাম, ওয়েজেস দিলাম, ইলেকট্রিক বিল পেমেন্ট করলাম, ঠিক আছে। মানে যেভাবে দেখো, মানে যে কোনো জিনিস আমাদের এক নয় ইনকাম হবে, এক নয় এক্সপেন্স হবে, যেটার সঙ্গে সার্ভিস জেনারেলি জড়িয়ে রয়েছে। বা এইভাবে যদি না বুঝে অন্যভাবে বুঝতে চাও সেইভাবেও বোঝো। এক্সপেন্স হচ্ছে কি বিজনেসের যে সকল খরচা হবে সেগুলো এক্সপেন্স, আর ইনকাম মানে হচ্ছে কি বিজনেস যেখান থেকে যা কিছু জিনিস বিজনেসে আসবে সেগুলো হচ্ছে কি বিজনেসের ইনকাম। ওকে, আচ্ছা, এবার আরেকটু আগে এগাই। আরেকটু আগে এগালে তাহলে একটুখানি ওভারভিউ, অ্যাসেট কি জেনে গেছি, লাইবিলিটিস কি জেনে গেছি। তোমরা খাতায় কিন্তু এইগুলোর এগেনস্টে লিখে রাখবে। আমি যা কিছু বলছি দরকার হলে বাংলায় লিখে রাখবে। তুমি লিখছো কোন ভাষা সেটা বড় ব্যাপার নয়। চাইনিজরা চাইনিজ ভাষা শিখেই আজ হচ্ছে কি বিশ্বের একটা বৃহত্তর শক্তিতে পরিণত হয়েছে, কারণ শেখাটাকে শেখার মতন শিখেছে। ঠিক সেরকমভাবে ট্যালি শিখতে হলে তুমি কোন ভাষায় লিখে রাখছো সেটা বড় ব্যাপার নয়। ট্যালিটা কিন্তু এন্ড অফ দ্য ডে ঠিক মতন করতে হবে। সেরকমভাবে প্রত্যেকটা নোটস তোমরা লিখবে। ড্রয়িং কাকে বলে শিখেছি, ক্যাপিটাল, ডেপ্টার্স কাকে বলে বুঝে গেছি, ক্রেডিটার কাকে বলে, এক্সপেন্স, ইনকাম, এই দুটো তো একটু আগে বললাম। এরপরে আমি আসছি হচ্ছে কি বিজনেস ট্রানজ্যাকশান। বিজনেস ট্রানজ্যাকশান জিনিসটাও আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। সেই সকল ট্রানজ্যাকশান যার সঙ্গে কোনো বিজনেসে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে, বিজনেসের কিছু ইনকাম এক্সপেন্স হবে বা কোনো লাইবিলিটিস জেনারেট হবে, অ্যাসেটস জেনারেট হবে, ক্যাপিটাল আসলো, পয়সা নিয়ে গেল, এইগুলোকেই আমি বিজনেস ট্রানজ্যাকশান বলতে পারবো, ঠিক আছে। বিজনেসে আমাদের ধরে নাও কোনো কেউ এসে বিশাল বড় কেউ লেকচার দিয়ে চলে গেল, কোনো বাবা আসলো বিজনেসের ভিতরে ঢুকে নানা রকম গল্প শুনিয়ে আমাকে চলে গেল, তার ওটাকে আমি বিজনেস ট্রানজ্যাকশান বলতে পারবো না। কিন্তু সেই বাবাকে বা সেই মহান ব্যক্তিকে যদি বিজনেসের ক্যাশ পেটি থেকে ক্যাশ দিয়ে থাকি বা অন্য কোনো সুযোগ সুবিধা দিয়ে থাকি, তখন সেটা বিজনেস ট্রানজ্যাকশানে কনভার্ট হবে। বিজনেস ট্রানজ্যাকশানের কথা যখন বলেই ফেললাম, আর একটা জিনিস না বলে এই ক্লাসটা আমি শেষ করতে পারছি না। সেটা হচ্ছে কি ডাবল এন্ট্রি সিস্টেম। বিজনেস কিন্তু আমাদের এই ডাবল এন্ট্রি সিস্টেমের উপরেই দাঁড়িয়ে আছে। জিনিসটা খুব সহজভাবে বলে দিই, ডাবল এন্ট্রি সিস্টেম আমরা কাকে বলি। যেমন ধরে নাও যে কি তুমি একটা পেন কিনতে গেছো, ঠিক আছে। একটা পেন যখনই তুমি কিনতে গেছো বা বিজনেসের হয়ে একটা ফার্নিচার কিনতে গেছো, তো বিজনেসের কাছে ফার্নিচারটা এলো প্লাস হলো, কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা জিনিস মাইনাস হবেই। সেটা হচ্ছে কি মাইনাস হয়ে গেল, ক্যাশ মাইনাস হয়ে গেল। তোমাদের কাছে আমার একটা চ্যালেঞ্জ রইল যে কি এরকম যে কোনো ট্রানজ্যাকশান তোমরা বের করো যার কিনা একটাই এফেক্ট হবে। এরকম কোনো ট্রানজ্যাকশান পৃথিবীতে হয়ই না, বিজনেস ট্রানজ্যাকশান হবেই না। সবসময় দুটো এফেক্ট তার হবেই হবে, ঠিক আছে। ওনার পয়সা দিল, সঙ্গে সঙ্গে বিজনেসের একটা লাইবিলিটিস জেনারেট হলো, ক্যাপিটাল বলে এখানে লিখে রাখলাম, ঠিক আছে। আর অ্যাসেট সাইডে আমাদের ক্যাশ এলো, ঠিক আছে। তো এটাও দেখো ডবল এন্ট্রি মানে হচ্ছে কি সম্পূর্ণ দুমুখ দিয়ে তোমাকে চিন্তা করতেই হবে, কোনো একটা জিনিস দিয়ে হবেই না। তুমি কোনো জায়গায় গেলে, কোনো পেনের দোকানে গেলে, পেনের দোকানে গিয়ে শুধু যদি তুমি বলো দিজিয়ে একটু পেন দিজিয়ে, ও তোমাকে কখনোই একটা পেন দেবে না, ঠিক আছে। পেন দেবে তো তার সঙ্গে ক্যাশ নিয়ে নেবে। আর কোনো কারণে পেন দেওয়ার পরে ক্যাশ নিচ্ছে না, মানে তাহলে ওই বিজনেসম্যান তোমার উপরে বিশ্বাস রাখে বা ভরসা রাখে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে, তোমার অ্যাকাউন্টে লিখে রাখতে হবে যে কি পেবেল হয়ে গেলে তুমি, মানে ইন ফিউচারে তুমি এই টাকাটা তোমাকে দেবে।
বন্ধুরা, ভিডিওটা যথেষ্ট লম্বা হয়েছে। ভিডিও লম্বা এরকম না করে কোনো উপায় নেই, কারণ এগুলো আমরা তো টিকটক শিখছি না, বা টিকটক শিখে তো কামানোর কথা চিন্তা করছি না। আমাদের ভবিষ্যৎ তৈরির কথা এখানে আমি চিন্তা করছি। অতএব আমাকে সবকটা জিনিসকে একটু এক্সপ্লেন করতে হলে একটু সময় লাগবে, কিন্তু আশা রাখবো যে কি তোমরা এগুলোকে সব কিছু ঠিকঠাক মতন তোমাদের বুকসে মেনটেন করছো। নেক্সট ক্লাস থেকেই আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন একদম প্রফেশনালি শেখা শুরু করব, উইথ প্রবলেম আমরা প্রফেশনালি শেখা শুরু করব। তো এই ক্লাসটা এখানে শেষ করছি। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।